আর এইবার আপনাদের সামনে রাখবো বজবজে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি রাজ্য সভাপতিকে। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গেছিলেন সুকান্ত মজুমদার এবং সেখানে গিয়ে একেবারে তাকে উদ্দেশ্য করে যেমন চোর স্লোগান উড়ে এলো জুতো, এমনকি তাকে চুটি পর্যন্ত দেখানো হলো। মূল যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেটা বছরের পর বছর আটকে রাখা হয়েছে, সেই কারণেই এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। ঠিক কি ধরনের পরিস্থিতি তৈরি হলো আমি এইখানে আপনাদের সামনে রাখবো, দেখুন একবার। সাধারণ মানুষ আমরা এনাকে নিয়ে নির্বাচন কমিশনে এনাকে এবং এনার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তোমরা একদিন আমার সাথে ডেট ঠিক করো। আমরা মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গে তিনি আছেন মনোজ আগরওয়াল, অনুপমের সাথে কথা বলে ডেটটা ফিক্স করো। একটু সুস্থ হয়নি, এই অবস্থায় নিয়ে যাচ্ছি। অভিষেক ব্যানার্জির নির্দেশে জাহাঙ্গীর খান তার পুরোটা সাজানো প্লট, এটা গণতন্ত্র বলে? সব জাহাঙ্গীরের পাঠানো চেলা, জাহাঙ্গীরের লোকজন। হালদারপাড়া রোড থেকে পায়ে হেঁটে বেরোলেন সুকান্ত মজুমদার। নিরাপত্তা বলায় তার রইলেও গাড়ি ছাড়া সুকান্ত মজুমদার হেঁটে বের হলেন বজবজে। স্থানীয় যে বিক্ষোভ, হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, সেই ছবি দেখা যাচ্ছে। ধরনের বিক্ষোভ, এই ধরনের জুতো ছোড়াছুড়ি গণতন্ত্রে, এটা গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে নাকি? এটাকে গণতন্ত্র বলা যায় কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নিয়ে বড় বড় প্রেস কনফারেন্স করছিলেন কাল। ওনাকে অনুরোধ করবো ভিডিওটা একবার দেখে নিতে, যদি লজ্জা বলে কোনো কিছু থাকে। যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে যেভাবে তাকে ধর্ষণ করা হলো, এটাকে গণতন্ত্র বলে না। গণতন্ত্র নেই। আমাকে হেঁটেই আসতে হচ্ছে, গাড়ি ঢোকার রাস্তা রাখেনি তো এরা। আমি হেঁটে যাচ্ছি, পুলিশের কোনো ল অ্যান্ড অর্ডারের ম্যাটার নেই। ডিএম কি করছে জানি না, এসপি কি করছে জানি না, অথচ আমি সরকারিভাবে সমস্ত মেল করে যে আমি আসছি সেইটা জানিয়ে আমি এখানে এসেছি। পুলিশ কর্মীদের কার্যত নাজেহাল অবস্থা এবং এই বিক্ষোভ সামাল দিতে তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। রাস্তার বিপরীতে যে বিক্ষোভ দেখা যাচ্ছে, তারা বারংবার সুকান্ত মজুমদারের কাছে আসার চেষ্টা করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর আক্রান্তদের নিয়ে রাজভবন পর্যন্ত সুকান্ত মজুমদার গেছিলেন। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, আপনি মানবেন যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে ধরুন এই 100 দিনের কাজ যদি 3 বছর ধরে টাকা আটকে থাকে, ক্ষোভ থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং সঙ্গত, কিন্তু প্রতিবাদের প্রকরণটাকে বঙ্গ রাজনীতিতে এই ধরনের জায়গায় অবনমন হতে হতে পৌঁছচ্ছে। আমি বলছি এইভাবে প্রতিবাদ, সেটা শাসক দলের বিরুদ্ধে দেখালেও যেমন সমানভাবে তা সমালোচনার যোগ্য। বিরোধী দলের কোনো যদি নেতা থাকেন, তিনি যদি কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদার হন, বিশেষ করে সেটা তো নিন্দা করারই অবশ্যই উচিত। কিন্তু আমি বলছি এটা কি খুব স্বাভাবিক একটা দুর্ভাগ্যজনকভাবে ছবিতে পরিণত হয়ে যাচ্ছে বঙ্গ রাজনীতির? আমি এটা আসার আগে একটু ওবিসি নিয়ে একটা কথা একটু বলতে চাই তোমার পারমিশন নিয়ে। সেটা হচ্ছে, অনেকেই আমাকে যেহেতু অ্যাডমিশন রিলেটেড ব্যাপার জিজ্ঞেস করছে, কিন্তু একটা কথা যেটুকু আমরা জানতে পেরেছি যে ওবিসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাডমিশন পোর্টালে যদি ওবিসি এ ওবিসি বি থাকে সেটা নিয়েও চিন্তার কারণ নেই, কারণ যেহেতু এটা সাবজুডিস, আগের যা নিয়ম সেই অনুযায়ী ভর্তি হবে। যারা ওবিসি ক্যাটাগরিতে, যাদের ক্যাটাগরিগুলো নিয়ে চিন্তা ব্যাপার আছে, তারা কিন্তু জেনারেল হয়ে যাবে, মানে পরবর্তীকালে যেগুলো ওবিসি
বলে ধরা হয়েছিল। কাজে এটা নিয়ে টেনশন করার বা চিন্তা করার কোনো কারণ নেই, অ্যাডমিশন ঠিক মতোই হবে। এবার আসছি এই ব্যাপারটায়, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম টিভির পর্দায়, দেখে সত্যি আশ্চর্য হলাম যে রাজনীতির মানচিত্রে এখন শুনতে পাচ্ছি যে ইট পর্যন্ত ছোড়া হয়েছে, শুধু জুতো নয়, ইট আমি পর্যন্ত সেটাই ছোড়া বলতে চাইছি হয়েছে। যে রাজনীতির অবক্ষয় বলবো, কারণ প্রতিবাদ নিশ্চয়ই হতে পারে কিন্তু প্রাণ সংশয় হয়ে যেতে পারতো একজন নেতার। কাজে এটা একেবারেই কাম্য নয়। আন্দোলন নিশ্চয়ই হবে, গণতন্ত্রে আন্দোলন তো হতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুলিশ কেন অসহায়, অর্থাৎ পুলিশ তো এই ব্যাপারগুলো রক্ষা করবে। মানে একজন নেতা এক জায়গায় যাচ্ছেন, তিনি জানিয়েছিলেন আগে, তার প্রাণ সংশয় হয়ে যাবে, এরকম পরিস্থিতি কাম্য নয়। না, বলছি এই প্রশ্নটা সুকান্ত মজুমদার তুলছেন, যাবতীয় যে সমস্ত জায়গায় জানানোর প্রয়োজন সলিলদা প্রত্যেক জায়গায় জানিয়ে তিনি গেছেন, তারপরেও এই নিরাপত্তা নিয়ে প্রশ্নটা কেন সুকান্ত মজুমদারকে ফেস করতে হবে? ঠিক যেমন ভাবে গতকাল মহেশতলা যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ওই একই রকম ভাবে ট্যাবলো থেকে শুরু করে স্লোগান, এই ছবিগুলো বারবার কেন দেখতে হচ্ছে সমস্ত জায়গায় জানিয়ে যাওয়া সত্ত্বেও? একটা কথা বলবো, সেটা সলিদ আমি জাস্ট একটা কথা শেষ করতে পারিনি, সেটা হচ্ছে যে এই আন্দোলন নিশ্চয়ই করা দরকার। এবং আমি বারবার টিভি চ্যানেলে আগেও বলেছি যে মনরেগা বা 100 দিনের কাজের টাকা কোনো অবস্থাতে বন্ধ করা উচিত নয়, এবং সেটা কোর্ট আছে। যদি রাজ্য সরকার কোনো অন্যায় করে থাকে তার জন্য কোর্ট আছে। একদম ঠিক। আমি সলিল ভট্টাচার্য, দেখো, তুমি দুদিনের ঘটনা যদি দেখো, প্রথম দিন এলো আদালতের নির্দেশে রাজ্যের বিরোধী দলের নেতা, তারপরের দিন এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আচ্ছা তুমি বলো তো, প্রথম দিনে যে ছেলেটি চিৎকার করেছিল, আমার একবার দেখার সুযোগ হয়েছিল, সে বিরোধী দলের নেতার বাবার নাম করছে। আমার তো মনে হয় না সে কোনোদিন সেই বাবাকে দেখেছে, সেই ভদ্রলোককে দেখেছে বা তার নাম জানতো। এরা কিন্তু সবাই টিউটর, এদের কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে। দেখো, আইনের শাসন যদি থাকতো তাহলে কিন্তু ওয়েল বিফোর যে গতকালে বা আজকে এই যারা এই আন্দোলন তথাকথিত আন্দোলন করছে টিউটর হয়ে যেভাবে করছে, তাতে পুলিশের চরম অপেশাদারিত্ব। আমি ধরেও নিচ্ছি তারা যদি টিউটর হয়েও থাকে, পুলিশ তো আছে। ওটাই তো বলছি, পুলিশের সেটা চরম অপেশাদারিত্ব খালি নয়, এই যে রুল অফ ল সেটা কিন্তু আর নেই। কারণ রুলার্স ল অনুযায়ী সেখানে কিন্তু পুলিশ অনেক আগের থেকে দেখেছে, ওদের কিন্তু একবার সরিয়ে দিলেই চলে যেত, কিন্তু এটা এন্ডোর্স করা হয়েছে। সেখানেই হচ্ছে আনপ্রফেশনালিজম, সেখানেই হচ্ছে পুলিশের অসম্মান, সেখানেই হচ্ছে পুলিশের এইখানে দেখো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করা হয়েছিল কিনা আমি জানি না। পুলিশের তরফ থেকে হিউজ কংগ্রিগেশন অফ পুলিশ ছিল, সবাই কিন্তু নির্বক, নিথর, নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। যদি কোনো পার্সোনাল সিকিউরিটি, যদি কারোর ব্যক্তিগত নিরাপত্তা যদি এন্ডেঞ্জার্ড হতো, আজকে কারোর মাথা ফেটে গেছে। আমি বলছি একেবারে পুলিশের অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে, এইটা সলিল ভট্টাচার্য বলছেন। আমরা একেবারে সাংবাদিকতার বেসিক মেনে পুলিশকেও প্রশ্ন করেছিলাম যে আপনাদের উপস্থিতি সত্ত্বেও এই ঘটনা কেন ঘটছে। আচ্ছা, ডায়মন্ড হারবারের এসপি কি বলছেন দেখুন একবার। সামগ্রিক পরিস্থিতি আপনি লাঠি উঠিয়ে গেলেন শেষ পর্যন্ত। আপনাকে ময়দানে নামতে হলো, রাস্তা জ্যাম হচ্ছে আপনার নয় ওনার কথা জানতে চাইছি। ঠিক আছে, ওনার কথা জানতে একেবারে কার্যত মুখে কুলু পেটে রইলেন ডায়মন্ড হারবারের এসপি। হ্যাঁ, শারদত্ত বাবু কিছু বলতে, আমি বলছি এইটা যে কোনো রাজনৈতিক নেতা যদি করে থাকেন সমান অন্যায়, রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য করে থাকলেও সেটা সমান অন্যায় এবং নিন্দা করা উচিত, কিন্তু ঘটছে কেন বারে বারে? লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের জনগণ এই দৃশ্যটা দেখেছে। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মহামান্য শ্রী জেপি নাড্ডাজি, সর্বভারতীয় অধ্যক্ষ, তিনি যখন কলকাতায় এসেছিলেন তার গাড়িতে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়েছিল। নতুন নয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে গেলেন সেখানে তাকে অপদস্থ হতে হলো। 3 নম্বর বিরোধী দলনেতা, কিন্তু 3 নম্বর সুকান্ত মজুমদার একটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির কিন্তু উনি প্রেসিডেন্ট, ওনাকে কিন্তু জুতো ছুঁড়ে মারা হলো একের পর এক। এই তিনখানা জিনিসই তৃণমূল সম্প্রদায়ের মানুষের পাগড়িতে জুতো ছুঁড়েছেন। তৃণমূল দল মানুষের স্বাভাবিক বিক্ষোভটাকে আপনি দলীয়ভাবে কথা কি করে বিশ্লেষণ করছেন? এই তৃণমূল কংগ্রেসের কোনো জাত নেই, আছে বজ্জাতি, না এর জাত বজ্জাতি। আপনি বলেন ওখানে গিয়ে বলছেন জিহাদি বলছেন, কাদের উদ্দেশ্যে? অপসংস্কৃতি, অপমান করছেন ওখানকার স্থানীয় মানুষদের।
ভাস্কর জিয়াদি বলেছেন কিনা ভাস্কর বলুন, ভারত তো- লাল চুল কানে দুল হাতে ডান্ডা তারই আর এক আমি নাম জানি না তৃণমূল। কাকে কি বলছেন এই আপনি, হচ্ছে কিন্তু ব্যাপার। আপনি ওখানে কি জিহাদি আপনি বলতে পারেন? মারাচ্ছেন না। দেখুন আপনি সুকান্ত মজুমদার কি অসভ্য ভাষায় কথা আপনার বলছেন। হয়নি, আপনাকে এবং ওটা ওখানে চেঞ্জ মানুষের করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আপনি মানুষ পুরো 100 তৃণমূল- দিনের কাজের ক্ষেত্রে আপনি পুরো- কেন্দ্রীয় সরকারের যে আপনি এখন অবদান, হাফ প্যান্ট সেটা নিয়ে তৃণমূল, তারা বক্তব্য আপনি ফুল রেখেছেন। তৃণমূল হননি। না, লাল এটা চুল আমি আপনি আমি 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 এইখানে একটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। এইটা প্রত্যেক রাজনৈতিক দল তাদের সুবিধে মতন এই শব্দবন্ধটা ব্যবহার করে থাকে, স্বতঃস্ফূর্ত জনরোষ। কিন্তু এই স্বতঃস্ফূর্ত জনরোষের যেটা আউটকাম হয় সেটা মাঝে মাঝে কিন্তু মারাত্মক একটা প্রবণতা তৈরি করে। আমি এইখানে একবার আপনাদের দেখাতে চাইবো যে এই নিয়ে কোন রাজনৈতিক দলের কি বক্তব্য। শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে কুণাল ঘোষ কে কি বলছেন আজকের এইভাবে যেভাবে সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে জুতো, ইট এবং বিক্ষোভ দেখানো হলো, চোর স্লোগান উঠলো। দেখুন, ডায়মন্ড হারবার মডেল, এটাই 7,15,000 ভোটে জেতার চাবিকাঠি। গতকাল হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে যাওয়ার পরেও যে নোংরামি আমি চোখে দেখে এসেছি, আজকে একই কাজ তারা করেছে। এবং ডক্টর সুকান্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা মন্ত্রী নন, তিনি একজন সফল শিক্ষক। তার দিকে জুতো ছোড়া মানে সমগ্র শিক্ষক সমাজের উপরে জুতো ছোড়া। আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে ভাইপো রাজ খতম করার জন্য সাংবিধানিক বডিগুলোকে এগিয়ে আসার আবেদন করছি। বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে 100 দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। তো মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন, টাকা দেননি। টাকাকে দিয়েছেন মমতা ব্যানার্জি। কতজনকে 59 লক্ষ জব কার্ড হোল্ডার, কত টাকা 3,700 কোটি টাকা কোথা থেকে দিয়েছেন? বাংলার নিজের তহবিল থেকে। কারা টাকা দেয়নি? কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কারা বলছে দিতে দেবো না? এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে। প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন। তো এবার তার সঙ্গে 100 দিন, আজকে হাইকোর্টের রায় প্রমাণিত হয়ে গেছে যে রাজ্যের দাবি ঠিক ছিল। তো ফলে মানুষের তো ক্ষোভ থাকবে। এই লোকগুলো পেটের লড়াইতে, রুটি কাপড়া মাকানের লড়াইতে নেই, তখন তৃণমূল কংগ্রেস। আর টাকা বন্ধ করে দেবো, কাজ বন্ধ করে দেবো, এই ভেদাভেদগুলো সুকান্ত মজুমদাররা করেছে। আর দেখুন, প্রশ্নটা হচ্ছে প্রতিবাদ থাকবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের উপস্থিতি সত্ত্বেও এই রকম বিক্ষোভ এবং হেনস্থার মুখে কার্যত নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন সুকান্ত মজুমদারের উঠবে। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে সলিল ভট্টাচার্য প্রশ্ন তুলছিলেন যে কতটা দক্ষতা, কতটা পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। ঠিক একই প্রশ্ন উঠছে বীরভূমের ক্ষেত্রে। তার কারণ বীরভূমের পুলিশ, বীরভূম জেলা পুলিশ আজকে এনসিডব্লিউ বা জাতীয় মহিলা কমিশনে একটা সেকেন্ড রিপোর্ট বা রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে। এখন এই রিপোর্টকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন? এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। বোলপুর থানার আইসিকে কদর্য আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি তৃণমূল। প্রথমে দলের নির্দেশে দায়সারাভাবে ক্ষমা চেয়েছেন, তারপর কলকাতার বৈঠকে তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েই রেহাই দিয়েছে দল। এবার কুকথা কাণ্ডে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে সেই অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দিল বীরভূম পুলিশ। সূত্রের খবর, দ্বিতীয় অ্যাকশন রিপোর্টে জানানো হয়েছে নোটিশ পেয়ে 5ই জুন হাজিরা দিয়েছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিযুক্ত আইনি প্রক্রিয়া মেনে চলছেন এবং তদন্তে সহযোগিতা করছেন, তাই তাকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি। এফআইআর বিষয়বস্তু স্পর্শকাতর, সেই কারণে পাবলিক ডোমেনে আপলোড করা হয়নি। চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট মামলার কেস ডকেট তা আদালতে পেশ করা হবে। যদিও এই রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। এই যে কথাগুলো লিখে দেওয়া হয়েছে দ্বিতীয় সেকেন্ড এটিআরে অ্যাকশন টেকেন রিপোর্টে, কমিশন মোটেই ব্যাপারটা খুশি নয়। একটি যদি অপরাধ সংগঠিত হয় তার পরিপ্রেক্ষিতে তো পুলিশকে কোনো অ্যাকশন করতে হবে। পুলিশ সেই অ্যাকশন করতে পারবে না, কারণ বীরভূম জেলার পুলিশ অনুব্রত মণ্ডল পয়সা দিয়ে কিনে রেখেছে বীরভূম জেলার পুলিশকে। তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। একজন পুলিশ অফিসারকে ফোনে এভাবে গালিগালাজ ও হুমকি দেওয়ায় আগেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে বিজেপির উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। সেই চিঠির ভিত্তিতে জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের প্রথম রিপোর্টে বলা হয়েছিল 30 মে রাত 12:05 বোলপুর থানার আইসি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 ও 351 3 ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু বীরভূমের পুলিশ সুপারের দেওয়া সেই রিপোর্ট নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশন। রিভাইজ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়।
পুলিশকে দেওয়া চিঠিতে বলা হয়, প্রভাবশালীদের ক্ষেত্রে আইন আলাদা হতে পারে না। এবার পুলিশের পাঠানো দ্বিতীয় অ্যাকশন রিপোর্টে বলা হয়েছে, বোলপুর থানার আইসি দুটি মোবাইল ফোন সাইবার ফরেন্সিক ও ডিজিটাল এভিডেন্স পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে অভিযুক্তের মোবাইল ফোন নেবার বিষয়টি বিবেচনা করা হবে। দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টেও সন্তুষ্ট নয় কমিশন। এই যে দায় সারা একটা উত্তর যে তারা রেসপন্ডেন্ট অনুব্রতর সঙ্গে প্রচন্ড উনি কোঅপারেটিভ, উনি সবকিছুতে কমপ্লাই করছেন এবং সব স্যাটিসফ্যাক্টরি উত্তর পেয়েছেন এবং ওনারা ফরেন্সিকের জন্য ওয়েট করছেন এবং সেগুলো যদি কিছু দোষ ধরা পড়ে তখনই ওনাকে তারা ওনার ফোনটা নেবেন। পুলিশকে আক্রমণ করেও অনুব্রত মণ্ডল বারবার ছাড় পাওয়ায় আক্রমণ করেছে বিরোধীরা। যেটা বলেছেন অনুব্রত মণ্ডল, কোনোভাবে কেউ সমর্থন করেনি, দল তাকে ক্ষমা চাইতে বলেছে, তিনি 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু কেন্দ্রের মহিলা কমিশন যে হঠাৎ জেগে উঠছেন, এদের কাছে প্রথম প্রশ্ন, শুভেন্দু অধিকারী যখন জঙ্গল কন্যা মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদাকে আমার জুতার নিচে থাকে বলে অপমান করলো, তখন এই কেন্দ্রের মহিলা কমিশন তারা ছিলেন কোথায়? এই পরিস্থিতিতে স্বমহিমায় রয়েছেন অনুব্রত মণ্ডল। প্রায় প্রত্যেক দিন বাড়িতে নেতা কর্মীরা আসছেন, চলছে বৈঠক। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বীরভূম জেলা পুলিশের বক্তব্য, তদন্তে যাবতীয় সহযোগিতা করছেন, ফলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে প্রয়োজন নেই। কিন্তু আমাকে সলিলদা এইটা বুঝিয়ে দিন, যে দুটো ফোন আইসির বাজেয়াপ্ত করা হয়েছে তার ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে তাতে কি থাকবে এবং তার উপর কিভাবে নির্ভর করবে, যার উপর পুলিশ সিদ্ধান্ত নেবে যে অনুব্রত মণ্ডলের ফোন আদৌ সিজ হবে কিনা? তুমি আমাকে বুঝিয়ে দাও যে এই যে এফআইআরটা হয়েছে, যে কেসটা স্টার্ট হয়েছে, কিসের উপর ভিত্তি করে হয়েছে? অ্যাকিউজকে, অভিযুক্ত অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল মোবাইলে অশ্লীল কথা, খারাপ কথা, ক্রিমিনাল ইন্টিমিডেশন সব করেছে। দ্য বেসিস অফ দি এফআইআর, বেসিস অফ দ্য কেস ইজ হোয়াট? বেসিস অফ দি কেস হচ্ছে তোমার মোবাইল ফোনটা। তাহলে সেটা যদি না করে থাকে, দিস ইজ মানে এটা মানে তোমার বিশ্বাসযোগ্য একটা তদন্ত, পারফাংটারি ইনভেস্টিগেশন বলে, স্কেচি ইনভেস্টিগেশন বলে, ল্যাকাডাইসিক্যাল ইনভেস্টিগেশন বলে, সুপারফিশিয়াল ইনভেস্টিগেশন করে। এর কোনো সদর্থক নেই, সদর্থক ভূমিকা পুলিশের নেই। 1, 2 হচ্ছে ক্রাইমের প্রধান অস্ত্র হচ্ছে ক্রিমিনাল টু বি কানেক্টেড উইথ দ্য ক্রাইম। যদি মোবাইল ফোনটাই যদি সিজার না করে, মোবাইল ফোনটা নিয়ে যদি অন দি স্পট গিয়ে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম না করে, যাদের যাদের নাম বলেছিল যে একটা ছেলে, এই তুই ডেপুটেশনের দিন ঠিক কর, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না। স্পটে সে বলল যে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। সে তার বাড়িতে কি কি ওষুধ আছে, তাকে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে যাওয়া দরকার। তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইজ অ্যাবসলিউট নেসেসারি ফর দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টিগেশন। আমাদের তদন্ত ভুলে যেতে হবে। আজকে তদন্ত ইজ অ্যাট স্টেক। পুলিশের ক্রিমিনাল ক্রাইমের তদন্ত হচ্ছে শেষ, পুলিশের পারদর্শিতা শেষ, পুলিশের যে একটা কেস ডিটেকশন করা, কিসের ভয়, কিসের ভয়? আমি সুমন রায়চৌধুরী অনেকক্ষণ বলার সুযোগ পাইনি। সুমন দা, একটু আগে শাসক দলের মুখপাত্র বলছিলেন বীরবাহা হাসদার কথা। বীরবাহা হাসদা সম্বন্ধে নাকি এমন কথা বলেছেন যেটা অত্যন্ত কুরুচিকর, এবং আমিও বলছি সেটা অত্যন্ত কুরুচিকর। আমি মনে করি বীরবাহা হাসদার ক্ষেত্রে যখন শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বললেন, তখন বাংলার শাসক দল এবং রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলেন না কেন? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কখনো সমর্থন করি না যে শুভেন্দু অধিকারী বীরবাহা হাসদা সম্বন্ধে দুটো কটূক্তি করবে, তৃণমূল শুভেন্দু অধিকারী সম্বন্ধে কটূক্তি করবে। এটা কোনো রাজনৈতিক কালচার অন্তত পশ্চিমবঙ্গে হতে পারে না। ঠিক যেমন আমি আপনার কাছে আসছি, ঠিক যেমন ভাবে তৃণমূল কংগ্রেসও সমর্থন করে না অনুব্রত মণ্ডল কটূক্তি করবেন বোলপুরের আইসিকে। হ্যাঁ, সেটা একটা লোক দেখানো নাটক। সেটা সমর্থন করে কি করে না সেটা বাংলার মানুষ বুঝতে পারছে, এবং গতি প্রকৃতি দেখে সলিলদা একটু আগে যেটা বললেন সেটা ইট ইজ সেলফ এক্সপ্ল্যানেটারি। দ্বিতীয় কথা, সমস্যাটা কোথায় জানেন তো? তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর ব্যথাটা অন্য জায়গায়। দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, উনি নিজেও এই ধরনের শাস্তির মধ্যে দিয়ে গেছেন। আজকে বারবার বলা হচ্ছে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিল না। আরে ভাই, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা দুর্নীতি করেছে,
টাকা আটকে গেছে। দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, এবং শাস্তিটা কতটা কষ্টকর সেটা তো কুণাল বাবু জানে। কুণাল বাবু তো নিজেই জানে, কারণ কুণাল বাবু এইসব স্বর্গ মর্ত পাতাল সব নাকি দর্শন করে এসছে। চুরি করেছে, পুলিশের মানুষের তদন্ত। টাকা চুরি করেছে, শাস্তি পাচ্ছে, টাকা আটকে আছে। এতে কথা কাণ্ডে পুলিশের তদন্ত। হ্যাঁ, একটা কথা বললে না আমার একটা কথা আছে, এবার শুনুন আপনি। সেটা হচ্ছে ধরুন আমি বলছি, ধরুন কমপ্লাই করার কথা বলছেন, আমি বলছি ধরুন অনুব্রত মণ্ডলের ফোনটা হারিয়ে গেল, বা ধরুন অনুব্রত মণ্ডলের ফোনটা হতেই পারে জীবনকৃষ্ণ সাহা যেমন পুকুরে ফেলে দিয়েছিলেন দুটো ফোন, অনুব্রত মণ্ডল সেরকম যদি কিছু করে থাকেন, ফোনটা যদি না পাওয়া যায়, এই তদন্তের ভবিষ্যৎ কি? আমি যেমন যারা তদন্ত করছেন সেখানে অভিযুক্ত ব্যক্তি কমপ্লাই করছে কিনা, আপনি অভিযুক্ত ব্যক্তিকে কাস্টাডিতে ট্রায়াল করতে হবে কি হবে না সেটা কি ঠিক করব আমরা স্টুডিওতে বসে? নিশ্চয়ই তাহলে নয়। যারা ইনভেস্টিগেটিভ অথরিটি, সেই ইনভেস্টিগেটিভ অথরিটির কাছে ইনভেস্টিগেটিভ অথরিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারছে, এবং সেখানে আরে তদন্ত কে করছে? হবে না হবে তদন্ত কে করছে? ফোনে কথা বলেছি, এই তৃণমূল কংগ্রেসের বদলে এখানে বাংলার পুলিশ আর করছে। এই যে আপনারা বলছিলেন তুমি স্টুডিওতে বসে এখন তদন্ত বোঝাচ্ছ। বিরুদ্ধে জনরোষ হয়েছে, তার কারণ 100 দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় জনরোষ কিন্তু আজকে ওনার দিকে আমি দ্রুত শারদবাগ মুখোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত, শারদবাগ মুখোপাধ্যায়। আমি থামালাম, শারদবাগ আমি সুমন রায়চৌধুরী, ভাস্কর সিনহা রায়কে থামালাম, শারদবাগ বাবু। উক্তি কটুক্তির যদি গল্প শুনতে হয় তাহলে মদকা সওদাগর দিয়ে শুরু করতে হয়। যাই হোক, সেগুলো আমরা শুনে কান পচে গেছে। ভারতের জাতীয় কংগ্রেস কিভাবে উক্তি কটুক্তি করে আমরা দেখে নিয়েছি। কোনো সময় উক্তি এবং কটুক্তি রাজনৈতিক প্রেক্ষাপটে সমীচীন নয়, সমীচীন নয়। এই একটা মাথায় রাখলাম। 2 নম্বর বলি, অনুব্রতর কেসে ভুলে গেলেন বলে মনে করি। দেখুন তালিকাটা দীর্ঘ করা যেতেই পারে। সংসদের ভেতর দানিশ আলীকে বিজেপি সাংসদ কি বলেছিলেন সেটা সামনে আনা যেতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনুব্রতর বিরুদ্ধে পুলিশের তদন্ত। মহানন্দা কাঞ্জিলাল, আমি সবাইকে থামালাম। মহানন্দা কাঞ্জিলাল, আমি থামালাম। মহানন্দা দি প্লিজ 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 বলতে দিন, সুমনদা প্লিজ। মহানন্দা দি এই কুকথা মহানন্দা দি প্লিজ আপনি বলুন। এই রাজনীতিতে কুকথার বন্যাটা একটু বন্ধ হওয়া দরকার। একেবারেই রাজনীতির অবক্ষয় হচ্ছে, এটা তো মেনে নিতেই হবে, কুকথার বন্যা। কিন্তু যেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে আলোচনা, তদন্তের গতি প্রকৃতি সেদিকেও আমাদের নজর থাকবে।